আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ফাইনাইট ভার্ব সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া দ্বারা আসলে ওই কাজগুলোকে বোঝানো হয়, ওই ভার্বগুলোকে বোঝানো হয় যাদের আসলে স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া তাদের আসলে কোনো মূল্য নেই, তারা মূল্যহীন। তাদের কাজ হচ্ছে ফাইনাইট ভার্বকে সহায়তা করা। কোনো কোনো ক্ষেত্রে তারা অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে, সাবজেক্ট বা নাউনের অবস্থা প্রকাশ করার জন্য। তবে সেটা সেন্টেন্স এবং ফাইনাইট ভার্বের উপরে ডিপেন্ড করে সেটা কাজ পরিচালনা করে। এছাড়া নন ফাইনাইট ভার্বের প্রকৃতপক্ষে কোনোই অস্তিত্ব নেই, স্বাধীন কোনো অস্তিত্ব নেই, স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। তো এই নন ফাইনাইট ভার্বটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। পার্টিসিপল সাধারণত পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। পার্টিসিপলের তিনটা ভাগ: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের আইএনজি। তোমরা সবাই জানো ভার্বের আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন ভার্বের আইএনজি আর একটা কাজে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে জিরানের ক্ষেত্রে। এখন জিরান এবং পার্টিসিপলের পার্থক্য কি? এই প্রশ্নটা কিন্তু প্রায় ইন্টারভিউর ক্ষেত্রে কিংবা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আসতে পারে, আসলে জিরান কি এবং পার্টিসিপল কি। জিরান এবং পার্টিসিপলের পার্থক্য যদি আমরা এক কথায় বলতে যাই, জিরান নাউনের কাজ করে, ভার্বের সাথে আইএনজি যোগ করে। পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, ভার্বের সাথে আইএনজি যোগ করে। সে কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করে দেখো। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি। এই আইএনজি যোগ করার মূল বিষয়টা কি? আইএনজি যোগ করার একটা ভার্বের মূল উদ্দেশ্য হচ্ছে একটা সাবজেক্টের চলমান অবস্থাকে প্রকাশ করা। তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করে চলমান অবস্থা প্রকাশ করা ছাড়া আর কোনো কাজ করতে পারবে না, বা একটা সাবজেক্টের চলমান অবস্থাটাকে প্রকাশ করতে গেলে ভার্বের আইএনজি ছাড়া তোমার কোনো ওয়ে নেই। তো ভার্বের যে প্রেজেন্ট পার্টিসিপল, সে সাবজেক্টের বা নাউনের চলমান অবস্থাকে প্রকাশ করে। এখন সে সবসময় যে সাবজেক্টের প্রকাশ করবে ব্যাপারটা এমন না, কারণ নন ফাইনাইটের সাথে কিন্তু সবসময় সাবজেক্টের সম্পর্ক থাকে না, কখনো কখনো অবজেক্টের সম্পর্ক থাকে। যেমন আমরা যদি এখানে লিখি আই স দ্য বয় রানিং, আই স দ্য বয় রানিং। এখানে স একটা ভার্ব, রানিং একটা ভার্ব। আমি ছেলেটিকে দেখেছি দৌড়াচ্ছে। তাহলে এখানে কিন্তু রানিং এর সাথে প্রকৃতপক্ষে আই এর কোনো সম্পর্ক নাই, আই এর সাথে সম্পর্ক আছে স এর। দ্যাট মিনস এই ভার্বটা, নন ফাইনাইট ভার্বটা কিন্তু আসলে সাবজেক্টের সাথে কোনো সম্পর্কিত নয়। এই ভার্বটা সম্পর্কিত অবজেক্টের সাথে। অবজেক্টকে দা বয়। আমি ছেলেটাকে কি অবস্থায় দেখেছি? সে দৌড়াচ্ছে। তার মানে তার কাজটা চলমান অবস্থায় ছিল। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করবে, আমি কিন্তু রানিং এর সাথে ডাবল এন যোগ করেছি। কেন যোগ করেছি এই ব্যাখ্যাটা আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে যখন টেন্স করাবো তখন আমি এটা নিয়ে আলোচনা করব, যে কখন ভার্বের শেষ অক্ষরটার সাথে ডাবল যোগ করতে হয়। রানিং এ কেন ডাবল এন হয়, সিটিং এ কেন ডাবল টি হয়, কিন্তু ইটিং এ কেন ডাবল টি হয় না। তো এখানে দেখো সে সাবজেক্টের সাথে সম্পর্ক হচ্ছে সয়েল, দেখার কাজটা আই করেছে, কিন্তু রানিং এর কাজটা দা বয় করেছে। তাহলে সে এখানে নন ফাইনাইট ভার্ব। তুমি যদি আই স দা বয় দিয়ে সেন্টেন্সটা শেষ করো, আমাদের কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে, রানিং এর কিন্তু প্রয়োজন নেই। বাট এই রানিং এর অর্থ প্রকাশ করার ক্ষেত্রে এই স ভার্বের প্রয়োজন আছে, বিকজ সে ফাইনাইট ভার্ব। এরপর হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি কাজ করে? পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। সে কাজ করে নাউনের পুরা ঘটিত অবস্থা। তো পুরা ঘটিত অবস্থা প্রকাশ করতে, যেমন আমরা কন্টিনিউয়াস অবস্থাকে প্রকাশ করতে গেলে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ঠিক তেমনি পুরা ঘটিত অবস্থাকে প্রকাশ করতে গেলে আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এছাড়া কিন্তু পুরা ঘটিত অবস্থাকে প্রকাশ করা যাবে না। যেমন আমি যদি লিখি আই ফাউন্ড দ্য ফোন ব্রোকেন, I found the phone broken, আমি পেয়েছি ফোনটিকে ভাঙা অবস্থায়। তাহলে এখানে দুটো ভার্ব, ফাউন্ড একটা ভার্ব, ব্রোকেন একটা ভার্ব। আই এর সাথে সম্পর্ক যেমন ফাউন্ড এর, ব্রোকেন এর সাথে সম্পর্ক দা ফোনের।
ফোনের অবস্থা আমরা কি অবস্থা পেয়েছি? ভাঙা অবস্থায়। তার মানে আমরা ভেঙে যাওয়ার পরে পেয়েছি, তার ভাঙার কাজটা শেষ হয়ে গেছে। যে কাজটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় সেটাই হচ্ছে পুরাগঠিত অবস্থা বা পুরাগঠিত কাজ। তো তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে পাস্ট পার্টিসিপল একটা নাউনের পুরোগঠিত অবস্থাকে প্রকাশ করে। 3 নম্বরে আমাদের পার্টিসিপল হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে আমরা দেখাখানে লিখেছি হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এবং পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে সাধারণত দুটো কাজ সংঘটিত হয়, যার প্রথম কাজটা হচ্ছে ফাইনিট, শেষের কাজটা নন ফাইনিট। এবং একটা কাজ শেষ করার পরে আর একটা কাজ সংঘটিত হয়। তো সেই জন্য আমাদের এখানে হেভিং ব্যবহার করতে হয়। হ্যাভ অর্থ যদিও আছে, কিন্তু হেভিং অর্থ কিন্তু আছে বা থাকা অর্থ প্রকাশ করে না, হেভিং অর্থ প্রকাশ করে হওয়া। যেমন আমি যদি লিখি হেভিং ফিনিশড দ্য ক্লাস আই ওয়েন্ট হোম। হ্যাভিং ফিনিশড দ্য ক্লাস আই ওয়েন্ট হোম। তাহলে আমরা যদি হ্যাভিং ফিনিশড কে বাদ দিয়ে দেই, আই ওয়েন্ট হোম টুকু অংশটুকুকে লিখি, আমার কিন্তু সেন্টেন্স হয়ে গেছে। বাট হ্যাভিং ফিনিশড এই অংশটা লিখতে গেলে অবশ্যই আমাকে আই ওয়েন্ট হোমের সাহায্য নিতে হবে। তো এই হ্যাভিং ফিনিশড, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, সে হচ্ছে, তাকে আমরা এক কথায় বলবো পারফেক্ট পার্টিসিপল। এবং এই পারফেক্ট পার্টিসিপল তোমার মডিফায়ার করার ক্ষেত্রে প্রয়োজন হবে। অর্থাৎ প্রত্যেকটা আইটেম কিন্তু তোমাকে খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি যদি প্র্যাকটিস না করো, গ্রামার আসলে মুখস্থ করার কোনো বিষয় না, বারবার প্র্যাকটিস করতে হবে, পলিশ করতে হবে। এরপরে আমরা বলবো জিরান। জিরানের সংজ্ঞা আমি আগেই তোমাদের দিয়েছি, যে ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি নাউনের কাজ করে তাহলে তাকে জিরান বলে। এখন ভার্বের সাথে কোন ক্ষেত্রে আইএনজি যোগ হতে পারে? কিছু কিছু জায়গা আছে যে জায়গায় সব সময় নাউন বসাতে হয়, যেমন প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে সব সময় নাউন বসে। প্রিপোজিশন পূর্বে অবস্থান, কার? নাউনের পূর্বে অবস্থান। যেমন I feel the importance of learning English. I feel the importance of learning English. আমি ইংরেজি শিক্ষার গুরুত্বকে উপভোগ করি, অনুভব করি। এখন এখানে ফাইনিট ভার্ব হচ্ছে ফিল, কিন্তু লার্নিং কেন বসছে? এই প্রিপোজিশনের কারণে। কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে সব সময় নাউন বসে। তাহলে যখন অবের পরে একটা লার্ন ভার্ব আছে, এই ভার্বের তো নাউন ফর্ম আসলে নেই, তখন আমরা তাকে কিভাবে নাউন করব? তখন আমরা জিরান বসিয়ে তাকে নাউন করব। এছাড়া কোথায় আমাদের জিরান বসে? একটা সেন্টেন্সের যে মূল তিনটা উপাদান, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আছে, এই মূল তিনটা উপাদানের প্রথম উপাদান যে সাবজেক্ট, এই সাবজেক্ট সবসময় নাউন হবে। তাহলে যখন একটা সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, তখন আমরা তাকে কিভাবে নাউন করব? তখন আমরা এই জিরান করার মাধ্যমে তাকে নাউন করব। যেমন ওয়াকিং is a good exercise. Walking is a good exercise. হাঁটা একটা ভালো ব্যায়াম। এখানে আমরা শুরু করেছি ওয়াকিং দিয়ে, ওয়াক ভার্ব। তো যখনই এটা ভার্ব হয়ে গেছে, সে কিন্তু এখন ভার্ব নেই, সে নাউনের কাজ করেছে, হাঁটা, সে নাউন হয়ে গেছে। তাহলে এই সব ক্ষেত্রে যেসব জায়গায় নাউনের প্রয়োজন হয়, ভার্ব থাকলে সেটাকে আমরা আইএনজি যোগ করার মাধ্যমে তাকে জিরান করব। এই হলো আমাদের জিরানের ব্যবহার। এরপরে আছে আমাদের ইনফিনিটিভ, উদ্দেশ্য, আকাঙ্ক্ষা, প্রয়োজন। এই ইনফিনিটিভের চারটা ভাগ, দুঃখিত। সিম্পল ইনফিনিটিভ, স্প্লিট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ মৌলিক যে ইনফিনিটিভটা, সাধারণ যে ইনফিনিটিভটা, যে ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য প্রকাশ পায়, যেমন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, উদ্দেশ্য। যেমন উই ইট টু লিভ, আমরা খাই বাঁচার উদ্দেশ্যে। তাহলে ফাইনিট ভার্বটার উদ্দেশ্য প্রকাশ করার জন্য আমরা নন ফাইনিট ভার্ব হিসেবে ইনফিনিটিভ বসাই। আমরা খাই কি উদ্দেশ্যে? আমরা খাই বাঁচার উদ্দেশ্যে। এরপরে আমাদের স্প্লিট ইনফিনিটিভ,
স্প্লিট ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টুর পরে অ্যাডভার্ব বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম করা। যেমন হি ডিসাইডেড টু কুইকলি লিভ। এখন এখানে কিন্তু তোমাদের মনে একটু খটকা লাগতে পারে যে আমরা তো এভাবেও লিখতে পারি যে হি ডিসাইডেড টু লিভ কুইকলি। আমরা কেন তাহলে কুইকলি লিভ দ্বারা স্প্লিট ইনফিনিটিভ করলাম? আসলে হি ডিসাইডেড টু লিভ কুইকলি, সে খুব তাড়াতাড়ি জায়গা বা স্থান ত্যাগ করার চেষ্টা করলো বা সিদ্ধান্ত নিল। তার চেয়ে আমরা যখন হি ডিসাইডেড টু কুইকলি লিভ বলবো তখন ওই কুইকলির অ্যাডভার্বের যে অবস্থানটা সে অবস্থাটা আরো ত্বরান্বিত করে। এই জন্য আমরা ব্যতিক্রম ভাবে সেন্টেন্সটাকে লিখতে পারি। এরপর হচ্ছে আমাদের বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ হচ্ছে টু ছাড়া ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো। টুর দরকার নেই কিংবা মোডালের দরকার নেই। কখনো কখনো মোডাল থাকতে পারে কিন্তু মোডালের প্রয়োজনীয়তা নেই। যেমন আই স হিম গো, আমি তাকে দেখেছি যেতে। গো এখানে বেয়ার ইনফিনিটিভ। প্যাসিভ ইনফিনিটিভ। প্যাসিভ ইনফিনিটিভ হচ্ছে একটা সিম্পল ইনফিনিটিভ যুক্ত একটি ভয়েসকে প্যাসিভ করা, যেটা হচ্ছে টু প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান, আমি চাই কাজটা করা অবস্থায়, আমি চাই কাজটা করা হোক বা করা অবস্থায়, স্বয়ং সম্পূর্ণ অবস্থায় আমি কাজটা চাই। প্যাসিভ ভয়েস। তাহলে সেই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টু যুক্ত একটি ভার্বকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা টুর পরে বি বসিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করি। এটাকে বলা হয় প্যাসিভ ইনফিনিটিভ। তাহলে এই হচ্ছে আমাদের ইনফিনিটিভ, জিরার এবং পার্টিসিপলের ব্যবহার, যেটাকে আমরা একসাথে বলবো নন ফাইনিট ভার্ব। আজকে আমাদের নন ফাইনিট ভার্ব সম্পর্কে আমরা জানতে পারলাম। গত ক্লাসে আমরা শিখেছিলাম ফাইনিট ভার্ব। আমাদের কাজ হচ্ছে এই ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব গুলোকে বাসায় প্র্যাকটিস করা। যদি তুমি এই ভার্ব সম্পর্কে তুমি প্র্যাকটিস না করো, জ্ঞান না রাখো, টেন্স করার ক্ষেত্রে তোমার সমস্যা হবে। যদি তুমি টেন্স না জানো তাহলে ট্রান্সফরমেশন, ন্যারেশন, কমপ্লিটিং সেন্টেন্স সহ বিভিন্ন আইটেমে তোমার সমস্যা হবে। এই জন্য টেন্সকে বলা হয় মাদার অফ ইংলিশ গ্রামার, ইংরেজি ব্যাকরণের মা বলা। তো অতএব আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর একটা কাজ করতে হবে, আমাদের ভিডিওর পাশাপাশি যে সমস্যাগুলো আছে সেই ভিডিওতে আমরা কমেন্ট করে জানাবো। কারণ আজকে আমার খুব ভালো লেগেছে, আমার শিক্ষার্থী আগের ভিডিওতে সে একটা কমেন্ট করেছে, সেখানে আর তোমার একটা ভার্বের বাড়তি একটা ব্যবহার সম্পর্কে আসলে সে লিখেছে। আমি খুবই খুশি হয়েছি আসলে, কারণ এটা কমিউনিকেটিভ ইংলিশ। আর এই কমিউনিকেটিভ ইংলিশের মূল কি? কমিউনিকেশন, যোগাযোগ। একজন বক বক করবে ড্রামাটিক মনোলগের মতন, আর বাকিরা শুনবে কিংবা ভিডিও দেখবে, একটা লাইক দিয়ে বসে থাকবে, ব্যাপারটা এমন না। প্রশ্ন করতে হবে, বলতে হবে, তাহলেই একটা ক্লাস বা আমাদের কষ্টটা আসলে সার্থক হয়। তো আশা করি আমার ক্লাসটা আজকে সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।